সালাম। আমায় করিবে ভক্তি আর দুষ্ট জনার ছিল হলে এই নষ্ট করিবে। আর শোনো
আরে আমার 3 ভাই ওখানে রেখে আরে সাধুকে তোমরা পাঠিয়ে দাও। আচ্ছা সেটা দোলাই মানে আচ্ছা বলো এই তো সাথে ভাই তোমাদেরকে আহ্বান করবো আবার কিন্তু তোমাদের এখানে আসতে হবে ভাই আমার শরীর কিন্তু খুব ক্লান্ত আমরা ঘুমিয়ে যাইতে পারি আচ্ছা খুব জোরে একটা চিৎকার দিবেন আমরা উড়িয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই যাও বিশ্রাম করে গিয়ে বড় ব্রেকেট ফেলে আসন খান দিয়ে দিল কিছু আবার খাবে নাকি? খাওয়াইলে ভালো হয় খুব ভালো হইতো দিয়ে বর্ষা আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তবে ভাই বক্কায় হ্যাঁ দাদা আরে ভাই সাধু দাদা এই তো আমরা ঘাটে এসে পড়েছি। আচ্ছা এই ঘাটটা একটু আমরা পরিদর্শন করি। আচ্ছা চলে আচ্ছা চলো দাদা। আরে বক্কায় আরে সাধু দাদা আরে আমি যে কিছুই বুঝতে পারলাম না। আপনি কিছু বলতে পারছেন আরে না ঘাটটার যখন চতুর্দিকে আমরা পরিদর্শন করতে গেলাম আরে হঠাৎ ওই নদীর মাঝখান থেকে একটি কে যেন ভেসে উঠল। সেটা ঠিক দাদা। একটু গিয়ে দেখে এসো তো। সামনে গিয়ে কি দেখবো আচ্ছা গিয়ে গিয়ে আচ্ছা দেখো। চলুন গিয়ে চলো সাধু আরে ভাই সাধু দাদা আরে বাক্কা একটু দেখো না। ওই নদীর মাঝখানে একখানে কদরের খেলা তাই নাকি? হ্যাঁ দাদা আরে খেলার উপরে কি দেখেছেন একজন পরমা সুন্দরী তাই নাকি? দাদা আর ওই যে চতুর্দিকে কতগুলো আরে ভেলার যে চতুর্দিকে আলো ছড়াগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই কদলে ভেলার চতুর্দিকে কতগুলো প্রদীপ জ্বালানো রয়েছে দাদা সাধু আর একটি কথা না বললে নয় হ্যাঁ। এই প্রদীপগুলো উচ্চারিত শিকারছে আচ্ছা, ওই আচ্ছা। রমণীর রূপ কিন্তু একেবারে জল জল অনেক করতেছে। বেশি সাধু হ্যাঁ। সত্যি বলছি আরে না। সত্যি বলছো তোরা? সত্যি মানে ওই যে চতুর্দিকে যে প্রদীপগুলো দেখা যাচ্ছে বলছি আরে তার চেয়ে ওই রমণীর ও একেবারে মোটামুটি তো সাধু দাদা আর একটি কথা না বললে তো হয়। আর ওই নারী কোথা থেকে এসেছে আর কোথায় বা যাবে সে কথা তো আর কেনই বা এই গহিনী গঙ্গার জলে ভাবছে সে কথা তো জিজ্ঞাসা করা হয়নি। জিজ্ঞাসা করনি তাহলে বিলম্ব করো না আর অতি শীঘ্রই আর ওই নগরকে গিয়ে বলো সে কোথা থেকে এসেছে আর কোথায় বা যাবে আর কেনই বা সে এই গহীন গঙ্গার জলে আচ্ছা ঠিক আছে দাদা চলেন সাধু ওই আরে কে বা তোমার প্রাণের আহিকর হাহারি বলি আচ্ছা বলো তাহলে শুনো বলো আচ্ছা ও সাধু মহাদিষ্ট পালের বসে স্বামীকে থাকো আসি ও সাধু মহাদিষ্ট পালের বসে স্বামীকে
দুষ্ট কপালের দোষে আর স্বামীকে মোর খাইয়াছে সাপে আর এই মৃত্যু স্বামী নিয়া আমি ভাসি গঙ্গা সুন্দর কথা বলেছি। হ্যাঁ দাদা, আরে তার স্বামীকে নাকি সর্বদর্শন করেছে, কিন্তু দাদা আর একা কিন্তু একটা অবলা নারী এই গহীন জলের মাঝে একটা মৃত্যু লাশের সঙ্গে ভেসে যাচ্ছে। কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করেছেন এই রমণীর ভেলা কিন্তু কিন্তু উজান দিকে ধেয়ে চলতেছে দাদা। হ্যাঁ দাদা, তবে একটি কথা আমার মনে বলছে ও নারী তার স্বামীর প্রাণ বাঁচার চেষ্টা করতেছে, তাই না? তা আমি বলি কি এই নারী কিন্তু ভুলটা আকারে ভেঙে দিতে হবে। আচ্ছা এগিয়ে ও কন্যা যে ও না আরে নিজেও মরিবে প্রাণে। কেন আমাকে সব কথা বলছো? আমি আমার স্বামীকে নিয়ে সাগর জলে ভাসতেছি, আমাকে ভাসতে দাও। সব তোমার ভুল ধারণা। হ্যাঁ দাদা, সেটাই তো। কিন্তু আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেছেন দাদা যে একটা সুন্দর রমণী একটা কত নোংরা বস্ত্র পরিধান করে রয়েছে। এই নোংরা বস্ত্রে কি তাকে মানাচ্ছে? কখনো মানা হচ্ছে না। তা আপনি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন কি না? আচ্ছা আমাকে বলতে হবে? আচ্ছা ঠিক আছে দাদা। আর আপনি যদি আমার সোজা বড় ভ্রাতা, অবশ্যই আপনার আজ্ঞা পালন করতে হবে, আমাকে বলতে হবে তাকে অকন্যা তুমি আরে চলো আমাদের গৃহে প্রয়োজনে বাদে রাজরানী হয়ে থাকবে তো। যাচ্ছে না। আচ্ছা আপনি একটু ভালো করে মনে করে রাখবেন দাদা। আচ্ছা একটা সামান্য নারী হতে যেতে পারবে না, কিন্তু সামান্য কথা কিন্তু বলতেছে না দাদা। আচ্ছা আপনি একটা মাত্র বুদ্ধি দিন। আচ্ছা একটা নারী কিছু বলতে পারে? কিসে বলতে পারে? ধন রত্ন, টাকা পয়সা, ভালো খাবার, ভালো বস্ত্র, এগুলোতে বলতে পারে। তা আমি কিন্তু নারীকে এই কথাই বলবো, আমাদের ধন রত্নের কথা। আর আমাদের গৃহে রয়েছে আমার স্ত্রীরা, তারা আবার কি কি পরিধান করে সেটা বলতে হবে না। বলতে হবে। আচ্ছা আচ্ছা তাহলে বলি কি কন্যা যতজন আরে সুবর্ণে পরে তারা আভরণ, আরে দিনারে করে তারা বদলায় নানা আমারও কিছু কথা ও সাধু তোমার আসে সতী
আর তারই লইয়া করে উঠি আর এই দুঃখিনী রে ওরে ভাষাও গঙ্গা আরে বসলি তো সুন্দরী কন্যা আরে বসতে চাই কেন আরে বহুদিন যাবত এক বস্ত্র নোংরা বস্ত্র পরিধান করে রয়েছ আর এই নোংরা বস্ত্রে কিন্তু তোমার এই সুন্দর চেহারায় মানাচ্ছে না আমি বলি কি এই নোংরা বস্ত্র ছুঁড়ে ফেলে আর আমাদের গৃহে গেলে যত ট্রাম বস্ত্র লাগে আর আমরা তোমাকে দেবো কিচ্ছু চাই না আমি যাবো না আপনাদের ঘরে। যাবে না আমি এই সাগর জলে আমার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতেছি আমাকে ভাসতে দাও কেন আটকাচ্ছে না দাদা কথাই কিন্তু বলে দাদা মানুষের কিন্তু বেশি সুখ কিন্তু কপালে হয় না দাদা এটাই কিন্তু এর হচ্ছে স্বভাব তা আমরা বলি কি এই কথা দাদা কি বলি আরে সদর দাদা আরে বংশায় হ্যাঁ দাদা আরে ওই নারী কি বলেছে আর আমরা এই নারীকে এতভাবে বোঝালাম কিন্তু আমাদের প্রস্তাবে কিছুতে রাজি হচ্ছে না দাদা তাই নাকি? হ্যাঁ আর একটি কথা না বললে হয় তোমার আমি শুধু তোমার কথা আরে শুনে আমার মনে বলছে আর ওই সুন্দরী নারীর এত যদি রোগ হয়ে থাকে আর ওই নারীকে গিয়ে আমার একটি কথা জিজ্ঞাসা কি কথা করো। বলবো? আরে সে যদি আমার গৃহে আর যেতে সংকোচ বোধ মনে করে তাহলে ওই নারীকে গিয়ে বলো আরে প্রয়োজন বোধে আমি বিবাহ করতে চাই। এটা আপনাকে বিবাহ করবেন সত্যিই বলছি তার রূপের বর্ণনা শুনে আমি বললাম আচ্ছা আচ্ছা যাও গিয়ে বলো আমি অবশ্যই হ্যাঁ দাদা ঠিকই বলেছি দাদা অবশ্যই বলতে হবে বলতে হবে। আমারও কিন্তু মনে বলছে আমরা যদি এই কথা নারীকে গিয়ে বলি অবশ্যই কিন্তু রাজি হয়ে যাবে দাদা হ্যাঁ, কিন্তু যা রূপ হ্যাঁ এমনি চলে আসবে। সেটাই তো আচ্ছা বলি গে সুন্দরী কন্যা আর আমাদের গৃহে তোমার যদি এমনিতে যদি সম্মতবাদ হয় আরে প্রয়োজনে বোধে আমাদের সোজা বড় ভ্রাতা আরে তোমাকে বিবাহ করিবে আমার জ্ঞান যদি আটকে রাখবে আমি যাবো না আমি যাবো না তোমাদের দিকে আর আমি যে বিয়ে করতে পারবো না কি হয়ে গেছে? আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ দাদা কি আর বলে কি নারীদের একবারেই বিয়ে হয় আমি বিয়ে করতে পারবো না কিন্তু দাদা আপনি একটা কথা ভালো করে মনে রাখবেন দাদা আচ্ছা শুধু কি একটাই বিয়ে হতে পারে সেটাই। আর কি কখনো হতে পারে না কেন হতে পারে আর না? অনেক কিন্তু রহ হয়ে যাচ্ছে হ্যাঁ, দাদা। হয়েছে। স্বামী ছেলে স্বামী ধরতেছে আর ওর তো স্বামী মরে গেছে মরে গেছে। আরে কত লাশটাকে নিয়ে অতটা গহিনী জলের মাঝে ভাসতেছে আরে ভালো প্রস্তাব দিয়েছি রাজি হয়ে যাও তাতে তোমার সৌভাগ্য কপাল আমি যাবো না যাবে না হ্যাঁ দাদা, কি এত বলেছে? করে বোঝালাম আচ্ছা। কিছুতে আমাদের প্রস্তাবে রাজি হচ্ছে তাই নাকি হ্যাঁ। তাহলে ওই নারীকে আমি একটিবার দর্শন করি হ্যাঁ যান। তাই নাকি আচ্ছা তুমি একটু অপেক্ষা কর বাহ! আরে এত সুন্দর তার রূপ আরে চঞ্চল করে বলছে কিন্তু আমার মনে পড়ছে আরে এই নারীকে অতীত ঘরে মনে হয় আরে একে বস্ত্রে আরে চলাফেরা করছে আরে আর সুন্দরী কন্যা বুঝতেছো না আমার ভাইরা কিন্তু তোমাকে সুন্দর প্রস্তাব দিয়েছে আরে তুমি যদি আরে আমার গৃহে যেতে সংকল্প প্রথম করে মনে থাকো তাহলে আমি তোমাকে প্রেমান মতে আরে বিবাহ দয়া করে আমার এসব কথা বলবেন না। আমি যাবো না আপনাদের দিকে। আমি বিয়ে করতে পারবো না আমি যাবো না দাদা আপনি হঠাৎ করে নাকে ধাক্কা খেলে দিলেন আরে ভাই শোনো হ্যাঁ আর ওই নারীকে যখন আমি আরে জিজ্ঞাসা করতে গেলাম হ্যাঁ গিয়েছিলেন তো ওই নারী হঠাৎ আরে বুড়ার থেকে একটু আজকে গিয়ে আরে সঙ্গে সঙ্গে কি যেন একটা দুর্গন্ধ আরে আমি বুঝতে পারিনি আরে কোলে রয়েছে পচা লাশ একটা তাহলে কি আর তার নাকি স্বামী হয় সেটাই এই কথাই তো বলছে বারংবার এ আমার পাগলি দিকে আমার তো তাই বলতেছে কিন্তু এত দুর্গন্ধের মধ্যে এই এমন একটা সুন্দরী নারী কিভাবে একটা পচা লাশ নিয়ে এই গহিনী জলের মাঝে ভাসতেছে দাদা আগে বলেছ এখন অপেক্ষা করো আর ওই সুন্দরী নারীকে আর একটি কথা জিজ্ঞাসা করো আচ্ছা সুন্দরী কথা আরে প্রস্তাবটুকু মেনে নাও হবে না তাহলে আমার একখানি কথা শোনো ও কন্যা সাহারা পাশা সুন্দর কথা বলছেন আপনি। কন্যা সাহারা পাশা
কন্যা আরে সারা পথা রাস্তাকে তুমি ঘুরে ফেলো উত্তম কথা। আরে কস্তুরী চন্দ্র হ্যাঁ, বাবা দাদা আরে বস্ত্র বড় আপনার কারণ এত সুন্দর নারী হ্যাঁ, সেটাই তো। আর এই নোংরা বস্ত্রে তোমাকে ভালো হ্যাঁ, এটা ভালো করে বুঝিয়ে বলুন তো আর দাদা তুমি শুধু একটিবার আমার গৃহে যদি যাও তাহলে তোমার কারণে আরে প্রাণটা প্রাণ বস্ত্র দিয়ে দেবো আমি চাই না। আর এই চেয়ে দেখো হ্যাঁ হীরা মানিক মুক্তা আরে যত সব তোমার গহেনা লাগবে আমার ছোট ভাইয়েরা আমরা তো রয়েছি সিঁড়ি মতো দিয়ে দেবে তোমাকে আমি যাবো না আপনাদের গৃহে, যাবে না তবে আমারও একটু কথা শুনুন। আচ্ছা বাবা ও সাধু সহরা পথা বলো তুমি সরাই বর্ণ আরে সামনে আরে সোনার কি আমার মর্ম রয়েছে দাদা আচ্ছা শুনবে কিন্তু ও সাধু সহরা পথা বলো তুমি সরাই বর্ণ ওরে সহরায় আমার শীতের বাসে আহারে বনে গো। আচ্ছা বলো এই সরা পচা বলো তুমি এটা কি আর সরার মর্ম বুঝি আমি আচ্ছা আচ্ছা আরে সরাই আমার শীতের সিঁদুর আরে সাধু দাদা আরে বস্তা এটা তো কথা হলো দাদা আমি কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না দাদা আজ একটা পচা লাশ তার কখনো শীতে শীতে হতে পারে নাকি তবে আমার মনে বলছে হ্যাঁ এই নারী অবশ্যই পাগলি আমার কিন্তু মন তাই বলতেছে দাদা তবে আপনি আমাকে আরেকটু অনুমতি দিন আমি ভালো করে বোঝাবো আচ্ছা। নাকি আমার প্রস্তাবে রাজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলেই কই সুন্দরী কন্যা আরে বসতেছে না কেন আর আমি তো তোমাকে বারবার বলছি আরে চলো আমাদের গৃহে সত্যি বলছেন আজ রাজি হয়ে থাকবে তুমি আমি যাবো না আরে যাবে না আর আমার দাদাকে তুমি যদি বিবাহ করো প্রয়োজন বোধে আমরা দুটি ভাই আরে সারা জীবন তোমার দাসত্ব করবো এখন আমরা তো সবাই চলো আমাদের গৃহে আমি বললাম তো যাবো না যাবে না সত্যি যাবে না আরে সাধু বাবা দাদা আরেকটি বুদ্ধি রাখতে হবে আমি এখন ওই নারীর রূপের দম্পটাকে ভেঙে ওরে চুরমার করতে হবে আপনি কি বলতে চাচ্ছেন দাদা কারণ আমাদের দেউলাগুলো দিয়ে আর ওই নারীর ভালাখানা আমরা বেঁধে ফেলবো হ্যাঁ ঠিকই বলেছেন দাদা সকলকে তো পালাবার আরেকটু সুবিধা শোনো। হয়ে যাবে হ্যাঁ। আমি দেখি আচ্ছা। আর ওই নারী কতক্ষণ তার রূপে দম্ভ ধরে বেশ। এই নদীর মাছ এটা আপনি তাই বলছেন। তাহলে পেলাম আর অতি শীঘ্রই আমার গলায় বাজে বাজতে দিলে তার ভালাখানা আমার দেউলাগুলো দিয়ে আমরা বেঁধে ফেলবো ওরে ওরে কালো মালা সম্ভব না হলে সাধু নৌকার ভেলা সম্ভব নয় আর তনু মনু করে আমার ভেলা আর তাতে কি আমাদের আসে যায় ওরে স্বামী আমার নদী পড়ে জলে আর আমি সেটাই চাই তোমার মৃত্যুর সময় জলে পড়ে যাও আর ওই পচা লাশটা যদি জলে পড়ে যায় তখন কিন্তু সে
স্বেচ্ছায় তুমি আমাদের গৃহে চলে যাবে আরে হ্যাঁ, সাধু দাদা এই স্বামী জলের পরে যদি আমি অবসাদু অপরাধী আরে নারী হত্যা আরে সবরে দাদা হাতে করে কথা ওগো দাদা আরে বলি কি দাদা কোথায় গেল দাদা ওগো দাদা আর তার মৃত্যু স্বামী যদি জলে পড়ে যায় অযথা নাকি নারী হত্যা আমাদের নামে দেবে দাদা আমি বলি কি আর বৃথা বিলম্ব না করে আপনি এক কোটি আমাদের দু ভাইকে অনুমতি দিন আর আমরা তার ঘরের মধ্যে ঝাঁপিয়ে বলে তার চুলের মুঠি ধরে টানতে টানতে আমাদের লিঙ্গায় নিয়ে আসবো আরে সাধু হ্যাঁ দাদা আরে বঙ্কাই তোরা এত অতস্থিত হয়েছো কেন? এত সামান্য নারী সেই এত বড় তার মধ্যে দম্ভ আচ্ছা আচ্ছা অবশ্যই আমি বুঝতে পেরেছি, তবে আমাদের কোথাও যেন একটু ভুল হয়ে যাচ্ছে। আমার কোথায় ভুল হচ্ছে দাদা? অবশ্যই আমাদের কোথায় আবার ভুল ভুল হয়ে হচ্ছে যাচ্ছে। দাদা? আরে এই ভুলটুকু না হলে আর ওই নারীকে ভেঙে না দিলে তখন কিন্তু ওই নারীটুকু কথা বুঝবে না, কারণ আমাদের পরিচয়টুকু যখন আর ওই নারীকে দেওয়া হয় আচ্ছা আচ্ছা আমাদের পরিচয়টুকু না দিলে ওই নারী কেমন করে, আরে কোন বিশ্বাসে আমি তো আরে অতটা আমার রাখছি গৃহে না। যাবে? আপনার মাথায় এত বুদ্ধি রয়েছে দাদা কারণ বুদ্ধি না থাকলে তো আমি বাণিজ্য ব্যবসা সেটাই তো করতে দেখতে পারতাম না। পাচ্ছি। তাহলে এখনই আমরা ওই নারীকে যদি আমাদের পরিচয়টুকু দেই আর আমরা কি করি, তাহলে জোর করতে হবে না কিন্তু তাহলে ঠিক বুঝেছো। বংশের ছেলে হ্যাঁ শুনতে পারলেন স্বেচ্ছায় তাহলে আর বিলম্ব না করে আরে এক্ষুনি এই সুন্দরী কন্যাকে আর আমাদের পরিচয়টুকু দিয়ে দেই। বেশ বেশ তাহলে আর বিলম্ব করো, এক্ষুনি এই নারীকে বলে দাও আচ্ছা। ওরে অবিয়া শঙ্কর ওরে সদা সুন্দরী কন্যা ওই ওরে দেবের বলে যাবার বলে সহায় আদিয়া আমরা সম্মো সহদা গয়ত দেবের বলে সহায় আয়ো কি রে রূপে তুমি আমার লয়কে ভালো বলি গো সুন্দরী কন্যা, আরে আমরা সত্য সৌদাগর, হ্যাঁ আরে দেবের বরে মোরা ধনের সার, আচ্ছা, আচ্ছা। আর রূপে গুণে শুধু একটি মার হ্যাঁ সব লোকজন আমাদেরকে ভালোবাসে। আরে বলি গো সুন্দরী কন্যা আরে বুঝতে না কেন আর আমাদের কিন্তু কোনো ধন সম্পদের অভাব নেই আরে তাকিয়ে দেখো আমার দাদাকে বাহ কত সুন্দর একটা চেহারা আরে তাকিয়ে আমার দেখো আমার এই দাদাকে তার তো রূপের কোনো বর্ণনাই করা যায় না সেদিকে তো বন্ধ নয় তো হ্যাঁ সেটাই আর কি পছন্দ হয়ে যাবে তো হ্যাঁ আরে বলি কি সুন্দরী কন্যা আরে কথা লাশ থেকে তুলে ফেলে আমাদের গৃহে চলো সত্যি রাত তাহলে আমারও বলতে যাচ্ছে বলো ওরে ধরিতা মোটা পেটুল পাকা নয়ন জলে হাসিবা ওরে ধরিতা
ধন এত বড় অহংকার তোমার মধ্যে সামাল নারী। আরে বলি গো সুন্দরী কন্যা, আরে বুঝতেছ না? আচ্ছা দাদা, আমার কিন্তু মনে বলছে আমরা যে এত ধন সম্পদের মালিক হয়েছি, এগুলো কথা শুনে এর কিন্তু হিংসা হচ্ছে দাদা। আমারও কিন্তু মন তাই করতেছে। হ্যাঁ, নোংরা বস্তা পরিধান করে রয়েছে। আমার আরো একটি কথা শুনো। আচ্ছা, আর ধনের গৌরব করো সাধু ধর্ম নাই। ধনের গৌরব করো সাধু ধর্ম নাই। আর যে জনার ধনী হয়, আরে বণিক ধনের গৌরব করো সাধু হ্যাঁ, রয়েছে ধনের কিন্তু নাই গর্ব করি, হ্যাঁ। আর যে জনার ধনী হয় বুদ্ধি হয় তার আরে বলি গো সুন্দরী কন্যা, আরে বুঝতেছ না কেন? আরে আমরা পূর্বজন্মে ভালো কর্ম করেছি বিধায় আজকে জন্মে আমরা এত ধন সম্পদের মালিক হয়েছে। আর তুমি পূর্ব জন্মে অনেক কুকর্ম করেছো বিধায় আজকে নব যৌবনে তুমি তোমার স্বামীর মাথা খেয়েছো। লজ্জা করে না সব কথা বলতে? আপনারা আমাকে কেন এসব কথা বলছেন বণিকগণ? এই নদীর মাঝখানে আমার কদমের ভেলা কেন আটকাচ্ছেন ওরা? তবে আমার আরো আর কত গর্ব করো সাধু আমার কত গর্ব করো সাধু আমার আর আমার স্বামী নাও তোরা নমস আহারে বণিকগণ, কত গর্ব করো সাধু আমার বিদ্যমান আর আমার স্বামী নাও তোরা এই আরে সব বলি সুন্দরী কন্যা, সমাজে নারী হাতে করে কথা। ওগো দাদা, এবার কিন্তু সীমানা পেরিয়ে গেছে দাদা। আর আমরা নাকি তার স্বামীর নকুরের সমতুল্য নই দাদা। হ্যাঁ দাদা, আর আমাদের এত ধন সম্পদ রয়েছে আর আমরা নাকি তার স্বামীর নকুরের সমতুল্য নই। এ কথা বলেছে দাদা। তবে বঙ্কায় হ্যাঁ। আরে সাধু দাদা, তোরা একটু অপেক্ষা কর। আপনি কোথায় যাবেন? এই রানীকে দেবো দিতে হবে। সেটাতে স্বেচ্ছায়, আরে স্বেচ্ছায় যদি আমার ডিনার আসে তাহলে ভালো, আর নয় তো ভাই, কি করবেন? আমি তার ভালার মাঝখানে লাফিয়ে পড়ে তার চুলের মুঠে ধরে উত্তম। আরে টানতে টানতে, এটাই আরে ঠিক হবে। আমার দিকে নিয়ে আও। ঠিক বলেছেন দাদা। আরে সুন্দরী কন্যা, এক করার সময় আছে। আরে বলো, শুধু তুমি তোমার এই ভাড়া খারাপ ছেড়ে আরে আমার দিকে যাবে কিনা বলো? যাবে না? যাবে না? সত্যি বলছে যাবে না? বলিয়ে দেবো। যাবে না? এটা দাদা, সত্যি ঠিক আছে। হ্যাঁ, সত্যি বলছো? ভাই আমার, এই কি রে? আরে ওই জানি আরে কাকে সেটা আহ্বান করলো? আহ্বান করার সঙ্গে সঙ্গে আরে আমার বুকে একটা পুরে আগুনে ভাই আমার এখানে ধরতে গেলাম দাদা, চলে যাচ্ছি। আমাকে তোরা আর বাধা করিস না। আবার যাবো ওই ধানের কাছে। আমি ওই ধানের রূপে তপ্পটাকে ভেঙে অধানে চুরবো। আপনি অসুস্থ, আপনি যাবেন না। আপনি পরে যাবেন দাদা। আপনি পরে যাবেন। আরে আমি বুঝতে পারিনি তুমি বালকেরা জানিনি জামুসি। আরে তোমাকে আমি কত কথা বলেছিলাম, তাই তুমি তোমার এই পবিত্র মুখ খারাপ দিয়ে আমাকে অভিশাপ করো। আরে আমি যেন 5
শাস্তি খাই দিয়ে ওরে এই সাগরের জলে আজ না বুঝে আমাদের দাদা তোমাকে কুদৃষ্টিতে তাকিয়েছে ওই পবিত্র মুখে তুমি একটিবার আমাদের দাদাকে ক্ষমা করে দেবি। তাকে অভিশাপ করবে না দেবী। ঠিক আছে বলি। আজ যখন তোরা নিজের ভুল নিজেরাই বুঝতে পেরেছো, আমি ক্ষমা করে দিলাম। দাদা আপনি কি সুস্থ দাদা? আপনার বুকে চালাপুরা কোথায় গেল? চলুন দিনকা চলুন। আরে দিনকা চলুন দাদা। আরে ভাই বক্তায় দাদা আরে ভাই শান্ত আরে ভাই গাড়ি কিনলে কেন? সে ভালো দিনে গাড়ি দিলে আপনি কি সুস্থ দাদা? আর ওই গাড়ি যখন আমাকে আর ক্ষমা করে দিল ক্ষমা করে দিল আর সঙ্গে সঙ্গে আমার বুকের জ্বালা পোড়া সত্যি একদম ওগো দাদা আপনার বুকে চালাপুরা বন্ধ হয়ে গেছে। সত্যি আমার বুকের জ্বালা পোড়া বন্ধ হয়েছে। তবে বেশ দাদা আমি বলি কি বলো। আরে আপনার বুকে চালাপুরা যদি বন্ধ হয়ে গেল তবে আমরা ওই ভ্রমণে এই কদলের ভেলাকারি ছেড়ে দিয়ে আমরা ডিঙ্গে দিয়ে দেশে ফিরে যাই। না সাধু আরে ভাই বলখায় কেন দাদা? আর ওই গাড়িকে আমি কখনো যেতে দেবো না। আপনি যেতে দেবেন না? অবশ্যই কারণ ওই গানের পরিচয়টুকু না নেওয়া পর্যন্ত আমি ওই গাড়িকে যেতে দেবো না। আমার দাদা কারণ এত সুন্দর একটি রমণী একটি মৃত্যু লাশ সহ ভাসিয়ে দিয়েছে। আমি এক্ষুনি কি ওই গাড়িতে করে জিজ্ঞাসা করবে সে কোথা থেকে এসেছে আর কোথায় বা যাবে আর কেনই বা অকারণে যাচ্ছে এবং তার শ্বশুর শাশুড়ি এবং প্রতি দেবতার নামের ব্যাখ্যা খালি এগুলোকে শুনতে হবে দাদা। অবশ্যই দাদা শোনা পর্যন্ত আমি যেতে দেবো না। না শুনলে হয় না দাদা। আরে ভাই বক্ষায় ওই গানের পরিচয়টুকু আমাদেরকে জানতেই হবে। দাদা যা বিলম্ব দাদা করো না। যদি আদেশ করেছে জিজ্ঞাসা করুন দাদা। দাদা দেবী কে গো ছবি আর এটি তো কোথা থেকে যাবে বা কোথায়? আরে বিবাহিত নারী তুমি এবার তোমার শ্বশুর শাশুড়ি মা আর তাদের বাড়ি বা কোথায় আর তাদের নামটি বা কি কি তবু জানতে ইচ্ছে হচ্ছে আমাদের। শ্বশুর ও শাশুড়ি পিতা মাতা গুরুজনকে আমি মেনে চলি, আর কিভাবে বলবো তাদের পুরো নামের ওগো দাদা কি বলেছিলাম? আচ্ছা এই নারী আচ্ছা গুরুজনদের নামের কথা সেটাই তো। তুমি কি বলতে সংকট করতেছে কিন্তু যেভাবে হোক না কিন্তু বুদ্ধি খাটিয়ে দাদা তার শ্বশুর শাশুড়ি মায়ের নামের কথা শুনতে হবে। শুনতে হবে। আচ্ছা ওগো দেবী আরে তোমার গুরুজনদের নামের কথা মুখে বলতে যদি সংকট বোধ করো আরে ব্রজনে বোধে অনুজ্ঞানে বলো তুমি অনুমানে বুঝবো আমি। সর্বপ্রথম বলো তোমার শ্বশুর বাবার নাম। ঠিক আছে বলি। তাহলে আমি আমার শ্বশুর বাবার নাম বলতেছি। আমার শ্বশুর বাবার নাম বলার পরে আমাকে এখান থেকে যেতে ঠিক আছে। আমার শ্বশুর বাবার নাম ও মাসে মাসে ও পালো পরে মাসে মাসে গল্প ছাড়ে আর রাত্রিতে উজ্জ্বল করে আর সেও নামে শ্বশুর হয়। সুন্দর কথা কিন্তু বলেছে দাদা
সামান্য কথা। আপনি কিছু বুঝতে পেরেছেন? না সাধু, সামান্য কথা আপনি বুঝতে পারেননি দাদা? বুঝতে পারিনি। আরে সামান্য কথা বলেছে। হ্যাঁ, কি হতে পারে? আরে বুঝতে পেরেছি দাদা। ওগো দাদা, বলো। ও নারীকে তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কি ও কিন্তু গুরুচন্দ্রের নামের কথা আচ্ছা, মুখে বলতে সংকোচ বোধ করতেছে। আচ্ছা, আচ্ছা। তা আমি মানে গর্বের সহিত কিন্তু বললাম আচ্ছা। যে অনু কেন বলবে, আচ্ছা। অনু মানে আমি বুঝে নেব। আচ্ছা, আচ্ছা। ও নারী যে কথা বলেছে কি বলেছে? আমি সুন্দরভাবে কিন্তু বুঝে নিয়েছি। আচ্ছা, কি হ্যাঁ, বলেছে? ও নারী কিন্তু বলল যে মাসে মাসে কল্প ছাড়ে, মাসে মাসে কল্প ছাড়ে। রাত্রিতে কিন্তু উজ্জ্বল করে। আচ্ছা 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 আচ্ছা। এটা কিন্তু পয়েন্ট ধরবেন দাদা, রাত্রিতে উজ্জ্বল করে। আকৃতি উজ্জ্বল করে। আরে সেও নামে তার শ্বশুর বাবার নাম। তাহলে কি উজ্জ্বল তাই আমার করে? মনে বলতেছে বলতেছে? ওর শ্বশুর বাবার নাম অবশ্যই জোনাকি পোকা হতে পারে। ঠিক বলেছো। লঙ্কায় তুমি কি অনুমান করেছো? সাধু যা অনুমান করছি আর সত্যি আর হতে হবে দাদা, হতে পারে। হতে হবে মানে হবেই। তাহলে ওর শ্বশুর বাবার নাম হবে জোনাকি পোকা। এটাই তো রাত্রিতে কিন্তু ফাঁকার পুকুর করে আলো দেয়। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আর ওই নারীকে তো পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছে দিয়েছে। যে শ্বশুর শাশুড়ি পিতা মাতা আরে গুরু জানে বলি মানি আরে কেমনই বলবো তার নামের আর তুমি কিন্তু বলেছিলে যে অনুজ্ঞানে বলবে অনুমানে বুঝে নেবো, তাহলে তুমি বুঝেছো তার শ্বশুর মশার নাম হবে। এটাই সঠিক। ঠিক বলেছো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা সাধু, হ্যাঁ। আরে ছোট বলে আর তোমাকে আমি কি বলি আপনি আর কি বলতে চাচ্ছেন না বলুন না। এই জন্য বলতে পারলাম না, কিন্তু তোমাকে আমি বলছি যে মাসে মাসে কল্প ছাড়ে। কি কি কল্প কথার অর্থ বুঝো? মানে মানে অমাবস্যা অন্ধকার ব্যাপার, এটা এরকম ঘটি মারা, ঘটি মানে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। আচ্ছা। তাহলে কেমন করে তুমি বললে যে জোড়াকি পোকা তার শ্বশুর মশার নাম আর হবে? অন্ধকারে তো জোনাকি পোকা আলো দেয় দাদা, এটা হতে পারে। হ্যাঁ, অল্প কথা বলছে। হ্যাঁ। অল্প কথার অর্থ হলো ঘটি মারা, হ্যাঁ। অর্থাৎ অমাবস্যা। সে মাসে মাসে কল্প ছাড়ে, হ্যাঁ। মানে এক মাসে একটি কিন্তু কল্প ছাড়ে। সেটা অমাবস্যা হলে অমাবস্যার পরে কিন্তু চার জন্ম চিহ্ন। এক পক্ষ অন্ধকার থাকে, আর এক পক্ষ কিন্তু চাঁদ দুপুরে। চাঁদ উপরে হ্যাঁ, ওঠে। এখন তাহলে এই জন্য ওই নারীকে তো আর অনুজ্ঞানে বলেছে যে মাসে মাসে কল্প ছাড়ে আর রাত্রিকে উজ্জ্বল করে। আচ্ছা, তার শ্বশুর মহাশয় হ্যাঁ, কল্পকতার অর্থে একটু আগে বললে তুমি অমাবস্যা। হ্যাঁ। এই জন্যই ওর শ্বশুর মহাশয়ের নাম হবে তাপসা নাম। আচ্ছা দাদা। নাম দিয়ে জিজ্ঞাসা করো, আর আমার জোনাকি পোকা হয়নি? জিজ্ঞাসা করো যদি তোমারটা হয় না। আচ্ছা দাদা, আপনি কি জিজ্ঞাসা করেন? এটা লজ্জার বিষয়, আপনি জান না। আচ্ছা, দেখো দেবী, আমার ঠিক তোমার সাধু অনুমান করেছি তোমার শ্বশুর বাবার নাম। হবে। আর দাদা অনুমান করছি তার সদাগর। উনি একটু ঠিকই বলেছেন। সাধু হ্যাঁ দাদা, আপনার অনুমান হয়নি? হয়নি? না, তাহলে দাদার অনুমানে সত্য। সত্যি হয়েছে। তাহলে যাও দিয়ে আবার মোটামুটি বুদ্ধি আমার। হ্যাঁ, শাশুড়ি মশার তাহলে একটা খালি কথা এটাও বলো। কিন্তু শুনতে হবে দাদা। আচ্ছা শুনিনি? যাও। আর কোনো ভালো কথা বলো। আমার শাশুড়ি মাতা নামে একটা নাম। এটাও বলতে হবে। হ্যাঁ বলতে হবে। তাহলে শুরু করি। আমার শাশুড়ি মায়ের নাম ও স্বর্ণকারে এবার ভালো করে বুঝে নেবেন দাদা। আচ্ছা বলো। স্বর্ণকারে গঠন করে আর নারী লোকেরাই পরনে পরে আর সেও নামে শাশুড়ি সাধু আপনার মুখে হঠাৎ হ্যাঁ। ফুটলো দাদা, যা অনুমান করছি হ্যাঁ। আমি কিন্তু বুঝতে পেরেছি। আপনি বুঝতে হ্যাঁ পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা কি হতে পারে দাদা? কি সাধু বলবে? কি বলছে জানো? কি? স্বর্ণ করে গঠন করে গঠনও করে, নারী লোকেরা করলে করে নারী লোকেরাই করলো। সেও নামে তার শাশুড়ি মা। আমার মন বলছি তার শাশুড়ি মাতার নাম ঝুমকা বলা হবে।
মন্দ নাই বলে হ্যাঁ। অবশ্য দাদা। আচ্ছা দাদা কি কে বলি? আচ্ছা লেহাজা করতে যাবে কিন্তু আসেন দাদা। আচ্ছা পথে হ্যাঁ ও নারী বলেছে কে বলেছে? স্বর্ণের গাড়ি গঠন আরে করে সন্ন্যাসারে গঠন করে নারী লোকেরা আর নারী লোকেরা কন্যা করে সেও নামে তার শাশুড়ি মাতা এই অনুমান করতে আমি পেরেছে অনুমান করছি দাদা কি আমি অনুমান করছি তার শাশুড়ি মাতার নাম হবে রুমকা বালা লঙ্কা বলা হ্যাঁ আর তুমি কি সে অনুমান কিন্তু করেছো? স্বর্ণেতে আমি এখন অনুমান মানে দাদা যেহেতু বলেছে তা আমি কিন্তু অনুমান করে বলবো। তুমি আমার কিন্তু মন বলছে আচ্ছা। দাদা এবার সঠিক হবে না দাদা। কেন হবে না? আর বাড়ি যাবেন ভাই? হ্যাঁ দাদা ওই নারী যদি বলেছে যে স্বর্ণকারে ঘটনা করে নারী লোকে গণ্য করে সে নামে তার শাশুড়ি মা। তাই আমার মনে বলতে বলছে? ওর শাশুড়ি মায়ের নাম হবে স্বর্ণকার সুন্দরী। এই আলো মাথায়। দাদা আমারটাই হবে দাদা তোমারটা হবে না তো স্বর্ণে তৈরি হ্যাঁ অবশ্যই আর ও কিন্তু বলেছে এই সাধুটা কিন্তু সঠিক তুমি তোমারটা দিয়ে জিজ্ঞাসা করো আর সাধুটা দিয়ে জিজ্ঞাসা করো আমি বলে আমি বলছি আচ্ছা আপনি কি মনে করতেছেন আমারটা হয়নি? অবশ্যই হয়েছে আগে জিজ্ঞাসা করো আচ্ছা যদি আমারটা হয়ে থাকে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বললে আগে আচ্ছা বলবেন কি? আমি অনুমান করেছি তোমার শাশুড়ি মাতার নাম রুমকা বালা তাই নাম সাধু অনুমান করেছি তোমার শাশুড়ি মাতার নাম স্বর্ণকা সুন্দরী উনি তো ঠিকই বলেছে। দেখেছেন লঙ্কাই হ্যাঁ আরে ভাই বাতা শুনতেইও না হ্যাঁ এর জবাবটা তুমি দাও এই সমাজটা সুন্দরী আরে কিভাবে তার শাশুড়ি মাতার নাম হলো শোনো দাদা হ্যাঁ প্রথমে কিন্তু একটি তাকে প্রস্তাব দিয়েছো হ্যাঁ। বিয়ের কথা হ্যাঁ তার হয় সাথীকে বা পছন্দ করে ফেলেছে তাই কি নাকি? বলেন না দাদা আপনি? তাহলে সমস্যা নেই সাধুকে পছন্দ করলে সমস্যা নেই এই তো আমি শুনে নেবো সাধু কাছ হ্যাঁ, থেকে। অবশ্যই অবশ্যই কিভাবে স্বর্ণকা সুন্দরী হতে পারে হ্যাঁ, ঠিক বলেছো সাধু ভাই আমার কিভাবে স্বর্ণকা সুন্দরী হতে পারে? আপনি কিন্তু বলতে চাচ্ছেন যে না বলে ও নারী আমাকে পছন্দ করে যে আমার প্রস্তাবে সত্য বললো হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা না নহে দাদা এটা কিন্তু ভালো করে বুদ্ধি খাটে বুঝতে হবে। ও নারী কিন্তু বললো যে স্বর্ণকারে গঠন করে আমি পট্টমুখটা করে পট্টমুখটা করে নিয়েছি দাদা যে স্বর্ণের নিয়েছে হ্যাঁ আর নারী লোকে নারীর ন পট্টমুখটা করে নেবে আর কর্ণে পরে অর্থাৎ কানে পরে কয়াকারে কা বলতে পারে স্বর্ণের স স্বর্ণের স্বর্ণ, নারীর ন নারীর ন, আর কানে পরে কয়াকারে কা কি হতে পারে স্বর্ণকা। এটাই ওর শাশুড়ি মায়ের নিয়ম। তাই নাকি? হ্যাঁ লঙ্কাই হ্যাঁ দাদা আমি সাধুকে তো আমার ব্রেন ধরে নিয়েছে হ্যাঁ। এই মাথায় বুদ্ধি দেখতে হবে দাদা অবশ্যই, সবই অবশ্যই। এরকম দাদা আরে আমি একদিন যদি না থাকি তোমাদের মাঝে আমি তাহলে সাধুই কিন্তু আমাদের বাণিজ্য দাদা আপনি এ কথা বলবেন না। আচ্ছা 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 এ কথা বলে দাদাকে ছোট করা আচ্ছা ঠিক আছে সময় লস করা যাবে না হ্যাঁ। আমার ওই গাড়িকে জিজ্ঞাসা কি করো। করতে হবে? আর তার পতি দেবতার নামের একটা খালি কথা এবার কিন্তু সুন্দরভাবে দোহাই বসে দেবে আরে যদি ওই নারীর পতি দেবতার নাম সঠিক করে ধরতে পারো তাহলে কি করো তাহলে পাগলা পিড়ে নিয়ে গিয়ে হ্যাঁ বড় বড় সোনার বাজার আছে দোকান বাজারে পাওয়া যাবে না ছোট বাজার তো পাগলা পিড়ে মিস্ত্রি অসমঞ্জলি অসমঞ্জলি আচ্ছা আচ্ছা ঠিক হবে বলেই অনুমান ঠিক করবে বাবা দেবী আরে খুবই সুন্দর ভাবে বললে তোমার শ্বশুর এবং শাশুড়ির নাম আচ্ছা বলেন তো আরে কোলে রয়েছে তোমার পরম পতি দেবতা পশালাস তাকে বলেছি আমরা আরে শুনতে ইচ্ছা হচ্ছে তোমার সেই পরম পতি দেবতার নাম এটাও বলতে হবে আমাদের শুনতে পেয়েছি ও আষাঢ় বনরে ওরে মাসে আরে না মিষ্টি খাবে এবার কিন্তু দেবতী কিনে যাবে বসে ও নামে স্বামী আহারে বলিত আষাঢ় শ্রাবণ মাস কোনো মাস আষাঢ় শ্রাবণ মাস আর ঢেউতে কিনারায় যাবে এবারে তালে তালে শুধু কিনারে যাবে আর সেও নামে
সহজ কথাই বলতো দাদা। সাধু কি না কথাটা বলতো দাদা? আমি ওর অনুমান করেছি এটা বড় কথাটাই না বলতো। হ্যাঁ বলুন তো। শুনতে চাও তো? হ্যাঁ, অবশ্যই শুনতে চাই। তার স্বামীর নাম হবে কচুরি পানা। ও বাবা, কচুরি পানা। হ্যাঁ আপনি সে তো বলেছি আষাঢ় শ্রাবণ মাসে ঢেউতে কিনারে চাপে সেও নামে তার পতি দেবতা পথে দেবো। তাহলে নাম হবে কচুরি পানা। সে কিন্তু ঢেউ তারে তারে কিনারে চাপে তাই না? দাদা। আমার কিন্তু মনে বলতেছে যে আমার দাদার মাথায় এত বুদ্ধি কেন? অবশ্যই মানে এত কথা সহজে বুঝতে পারতেছে। তোমার সে বড় হ্যাঁ। এই জন্য কিন্তু তার মাথাটা বড়। বুদ্ধি বেশি। আচ্ছা, ও নানি কিন্তু বললো যে আষাঢ়ে শ্রাবণ মাসে বুঝতে পেরেছি ঢেউয়ের তালে তালে কি না রে চাপে, সেও নামে তার পরম পতি দেবতা। কিন্তু আপনি একটু ভালো করে চেয়ে দেখুন তো দাদা, এই নারী কিন্তু আসলে বড় ঘরের। হ্যাঁ হতে তা তো অবশ্যই পরনে দেখেছেন তার বস্ত্র? দেখেছি। দেখেছেন? আর ও নারী কিন্তু ভেসে আসছে তো কতদিন ফেলায়। কতদিন ভেলায়। মাথায় রাখবেন। অবশ্যই। তাই আমার মনে বলতেছে ওর পরম পতি দেবতা তার স্বামীর নাম হবে কি হবে? অবশ্যই গলার্জুন। বলাট্টু বড় বড় নাম হতে পারে। অবশ্যই অবশ্যই কারণ নারীর প্রশংসা করা দুবাই কিন্তু খুব সুন্দর ভালো আচ্ছা তা তো অবশ্যই আরে পাগলের দল আমি তো এতক্ষণ ধরে মনে করেছিলাম ওই পাগল হয়তো পাগল। কিন্তু তার চেয়ে তোরা বড় পাগল আর ওই নারীকে তো পূর্বেই বলেছে যে আষাঢ় শ্রাবণ মাসে আর ঢেউ তো কিনারে চাপে আর সেও নামে তার পতি দেবতা। আর আষাঢ় শ্রাবণ মাস কি হয়? কি হয়? প্লাবিত বন্যা বন্যা হয়ে যায়। অর্থাৎ নদীর কুল ভেঙে আরে কুল করে আরে এই তো নদীর খেলা আর ঢেউয়ের তালে তালে শুধু কিনারে চাপে অবশ্যই গলার্জুন হবে নাকি? বালন চড়া নয় এর পতি দেবতার নাম হবে দালাল কুন্ডা। তাহলে এত কাউকে জিজ্ঞাসা এত করো। একটা মানে এত বড় ঘরের মেয়ে হ্যাঁ। সামান্য একটা নাম বালা কখন হতে আচ্ছা পারে? জিজ্ঞাসা করো অসম্মান সাধু। পাও না আমি পাই আমি কিন্তু দিতে পারবো না কেন? লজ্জা বলতে দেবো না। লজ্জা হচ্ছে আপনার? আচ্ছা, আমার লজ্জা নেই। আমি নিজে যাব। আচ্ছা, আপনি অপেক্ষা করুন। আচ্ছা দেবী, আরে খুব সুন্দর ভাবে বললে ছোট শাস্ত্রীমান। আচ্ছা, সুন্দর কথা বলেছে কিন্তু। আচ্ছা, আমার দাদা কিন্তু অনুমানই করে বলেছে তোমার পতি দেবতার নাম কস্তুরী কণা। হতে পারে হতে পারে না, হবেই মনে হয়। হয়নি? আচ্ছা বেশ, আমার দাদা তো যদি হয়নি, তো এবার আমি কিন্তু অনুমান করে বলেছি। গতটা যেটা আমি অনুমান করে বলেছি ওটা কিন্তু সত্য হয়েছে। অবশ্যই হয়েছে। আচ্ছা, এটাও অবশ্যই হবে তোমার তোমার। স্বামীর নাম কলার্জুন হতে পারে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আর কি? যে তোরা বুদ্ধি আমাদের- সত্যি তোরা বুদ্ধি হয়নি যেটা আমার ছিল বড় ভ্রাতা দাদা অনুমান করে বলেছে। আরে তোমার পরম পতি দেবতার নাম হচ্ছে বালালোক কিন্দর। ঠিক বলে আপনার কিন্তু আর রসমন্দির খাওয়া হলো না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আচ্ছা যাও আমি দেখো তোমাদের প্রার্থনা এই উপর সবচেয়ে আমি বড় আর বলকাই লজ্জার কিছু নেই আমি তারপর তোদেরকে অসমান্তরিক পাবো আগে। কিন্তু তারপরে আমার একটি অনেক হিংসা হচ্ছে হিংসা হচ্ছে আমি তার পিতা মাতার উপর ও কারণ এত সুন্দর একটি নারী আর কোনই নাই পিতা মাতা আর একটা মৃত্যু লাশ সহ এই গহীন গঙ্গার জলে ভেসে দিয়েছে আমি তো মনে করি দাদা, আর আমরা তো আমাদের পিতা মাতার কাছে গল্প শুনেছি। আর চম্পকনগরের চাঁদ সদাগর এটাই হবে কিন্তু। আর উনি তো একটা বড় ধরনের মানুষ, আর তার মনটাও কিন্তু অনেক বড়। কিন্তু একটা গহীন জলের মাঝে একাকিত্ব ভাবে ভাসিয়ে দিয়েছে। কিন্তু পিতা মাতার আসলে কি ছিল? কিন্তু সেটাই আমার মনে হচ্ছে কারণ আমরা তো বাণিজ্য ব্যবসা করি হঠাৎ করে যদি কোনো তার পিতা মাতা একটা পাই। তাহলে তাহলে তার মস্তকে আমি শত শতবার কথাই বলেছেন দাদা, ঠিক কথাই বলেছেন। আমাদের রাজ্য বাড়ি হতে পারে তার। তাহলে বিলম্ব না করে এক করে ওই নারীকে গিয়ে বলো যে তোমার পিতা মাতা তোমার শ্বশুর শাশুড়ি যত তুমি সুন্দরভাবে বলেছো তোমার পিতা মাতার ভালো দেখা করি এবং তোমার পরিবারে আরো কেউ রয়েছে নাকি আচ্ছা, আরে খুবই সুন্দর ভাবে তুমি তোমার সকলের নামের কথাকে বর্ণনা করলে। আচ্ছা বলো তো দেবী, আরে কোন পাষাণ্ড পিতা মাতা আরে তোমার মতো একটা অবলা নারীকে একটা মৃত্যু লাশের সঙ্গে এই গহীন জলের মাঝে একাকিত্ব ভাবে আমি শুনতে চাই তোমার সেই পাষাণ্ড পিতা মাতার নাম। আর আমরা যদি 6 ভাই তাদের দেখা পেতাম আর তাদের মাঝে থেকে শত শতবার আর হিংকারই জানাতাম। বলো না কেন আমার বাবা মাকে
কি গালি দিচ্ছ তোরা? আর তারা তো গালি খাওয়ারই যোগ্য। তুমি শুনতে চাচ্ছ আমার বাবা মায়ের নামের কথা? আমি বলতেছি বলি তো, আমার বাবা মায়ের নাম বলার পরে আমাকে এখান থেকে যেতে দিবে না। আর সেটা আমরা পরে ভেবে দেখবো। আগে বলো তোমার পছন্দ তুমি পিতা মাতা শুনবে আমার বাবা মায়ের তার নাম, নামের কথাগুলো তাহলে শুরু করি। বলো। হাজি ভাইয়া তাহলে শুনে বলি তো, আমার বাবা মায়ের নামের কথা। ওদেরই লক্ষ্যপতি। আমার গর্ব মাতা। ওগো দাদা, ভালো সাদা ও দাদা, আজ হঠাৎ করে আমরা কি শুনতে পারলাম দাদা? কি শুনতে পারলে? আজ উজানি তো লক্ষ্যপতি, তার নাকি জন্মদাতা পিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে পতিব্রতা মেনকা রানী, তার নাকি জন্ম প্রদাতা মা। সাধু ওগো দাদা, দাদা, আর ওই নানি বলে ফেললো আর তোরা দু ভাই অতিষ্ঠিত হয়ে গেল, তাই না? আমাদের পিতা মাতা নাম বলছি দাদা। দরকার তো অবশ্যই আমাদের পিতা উজানি মাতাকে। লক্ষ্যপতি আমাদের পিতা। আমি কে যাচ্ছি না আমাদের উজানির পিতা মাতাকে? সকলেই ছিল। তোমরা এখনো বুঝতে পারোনি। আর ওই নারী কিন্তু অতি চালাক। কারণ তার ভালো খারাপ যখন আমাদের দুর্গাগুলোকে ঘিরে দিয়েছি, সে বাঁচার তাগিদে আর আমাদের পিতা মাতার নামের কথা বলেছে। ভেঙে পারবে না। আর ওই নারীকে দিয়ে বলো তার পরিবার আরো কেউ রয়েছে নাকি? এটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, আর আমাদের পিতা মাতার নাম ভাঙ্গে সে পালাতে কিন্তু চাচ্ছে। এইবার বুঝতে পেরেছ। সত্যি হবে তার পরিবার অবশ্যই অবশ্যই। ভেঙে পড়লে চলবে না না, ভেঙে পড়বে না। দেবী। আর আজকে তুমি যাদের নামের কথা বললে, আরে খুবই সুন্দর ভাবে বললে দেবী। আরে তোমার পরিবারে আর কি কেউ ছিল না? আমার তো সবাই আছে বলে। সবই ছিল তোমার। শুনবি আমার কি আছে? আচ্ছা আর কি নেই? কে ছিল তোমার? তাহলে শুরু করি। ওরে স্বামী, তোর সুপাত্র ওই আমার মাও বলছে ঘর বলছে। স্বামী, তোর সুপাত্র ওই আমার মাও বলছে
ওরে মাও বলছি আর ঘরে। কি হয়েছে? আর 6টি ভাই বোন মহাবীর ওরাই ভোলানাথের বড়। বলছি দেবী এটারই ঘটতেছে তো রাজা। কি বলছে? আর তার নাকি 6টি ভাই রয়েছে আচ্ছা আচ্ছা আর তারা নাকি ধনেশ্বরের বড়। কিন্তু দাদা আর ওই রানী বলার সঙ্গে সঙ্গে তোদের চোখে অশ্রু এসে গেল। কিন্তু দাদা আর আমাদের বিশ্বাস হচ্ছে দাদা কি বিশ্বাস আর হচ্ছে? আমরা তো আমাদের পিতা মাতার মুখে শুনেছি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা তো 6টি ভাই আর আমরাই তো সেই ধনেশ্বরের বরে। এই জন্যই তো আমি তোমাদেরকে পূর্বেই বললাম আর উজানিতে এরকম আরো কেউ হয়তো হতে পারে, কারণ আমাদের নামের কথা বলে আর ওই নামে ভাগিয়ে যেতে পারে। তাই ওই নারীকে বলো। আর কি শুনবে দাদা? অবশ্যই আলোচনার অনেক বাকি রয়েছে। ওই নারীকে গিয়ে বলবে তার যদি 6টি ভাই আর ধনেশ্বরের বলে হয়ে থাকে তাহলে তার 6টি ভাইয়ের নামের একটা খালি কথা এবং তারা কি গিয়ে রয়েছে না কোথাও গিয়েছে না কি করে জিজ্ঞাসা করুন দাদা, তারা কোথায় কি করে? সেটা জিজ্ঞাসা করুন। অনেক সুন্দর করে বললি তোমার 6টি জানা রয়েছে। আর ধনেশ্বরী বলে আর কোথায় আর কি করে আমি দাদা বলতে পারবি? আমি মায়ের মুখে শুনেছি আমার 6টি দাদা আছে। জানো আমার দাদারা কোথায়? তাহলে শুনো। ও দাদা তোর ঠিকই বলেছিলাম, ঠিকই বলেছি। কি বলেছে? তার 6টি ভাই বাণিজ্য দিয়েছে, কিন্তু আমরা এই 6টি ভাই তো আর বাণিজ্য আমরাই তো বাড়ির যাবো বাসা করি। শুধু আমরাই যে নগর থেকে বাড়িতে এসেছি সেটা তো নয়, হয়তো আরো কেউ আসতে তো পারে। তার সাথে দাদার নামের কথাগুলো বলেছে। না বলতে পারিনি, আর আমিও তাকে জিজ্ঞাসা করিনি। তাহলে গিয়ে জিজ্ঞাসা করো তার 6টি দাদা বাড়িতে গিয়েছে তাও বলতে হবে দাদা। নামের কথা না বললে হয় না দাদা। না না বলা পর্যন্ত ওই আরে নারীকে বলুন বিশ্বাস দাদা। করো না। অনেক সুন্দর করে বললেন তোমার 6টি দাদা তারা বাণিজ্যে গিয়েছে। করতে পারবি তাদের নামের ব্যাখ্যাখানি? বলতে পারবি নাকি? আমি আমার মায়ের মুখে শুনেছি আমার 6টি দাদা আছে। জানো বলি তো, আমার জন্মের আগে ওরা বাড়িতে গিয়েছিল। আমি কখনো দেখিনি আমার দাদাদের তবে নাম তো বলতে পারবো। বলতে পারবি? মায়ের মুখে শুনেছি তাদের নাম। হ্যাঁ, বলতে পারবো। আমি বলতে পারবো আমার দাদাদের নাম। আমাকে বলো। তুমি শুনবে আমার দাদাদের নামের কথা? শুনতে চাই আমরা। তাহলে শুনে বলি। ওরে শঙ্কর
বলো দেবী। ওরে শঙ্কাই বঙ্কাই দাদাই আমার, তাই বলকাই দাদা তো ওরা দুইও বিদ্যাধর, আরে বলো না। আর সাধু মধু সূর্য সেনা ওরা ছয় সহোদর। বিশ্বাস এবারে হয়েছে কি আপনার বিশ্বাস হচ্ছে না দাদা? বলে আর কি বলেছি দাদা শুনতে পেরে বলেছে শঙ্কাই বঙ্কাই আর শঙ্কায় বঙ্কায় সাধু মধু সত্য সেনা সবাই কথা বলেছি। দাদাকে কিন্তু দাদা তারাই তো তোর ভাই। ওগো দাদা আচ্ছা আজ কেন জানি এই কহিল নদীর মাঝখানে আমার মন বলছে কি বলছে এই নারী সত্যি আমাদের কোনো আপনজন হবে দাদা। সাধু ঠিকই আমি বলেছি তো দেখতে পাচ্ছি সত্যি সত্যি তুমি ভেঙে পড়েছো। দাদা আজ কেন জানি রমণীর মুখ খেলা দেখে আমি আমার মুখকে বোঝাতে পারছি না দাদা। দেখি আরে কি এখনো তো অনেক বাকি রয়েছে। ওই গাড়ি যে বললো তার সাথী দাদার নামের কথা সত্য ভাবে আমাদের নামে কথা বললো তো। আমাদের নামের কথাই বলেছে। তাহলে ওই নারীকে কি জিজ্ঞাসা করেছ তার যে ছয়টা দাদা রয়েছে দাদা বিবাহিত না অবিবাহিত এই কথা আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার নামের তার ভঞ্জের নামের কথাগুলো আরে না বলতে তোরা কেটে পাগল হয়ে সাধু কথা ভাই কৃষ্ণের নাম যদি সকলেই জানে সকলে নাম তো কেউ জানে না। নারীরা হচ্ছে ঘরোয়া। আরো বলতে পারবি কিনা আচ্ছা সত্য হয়ে থাকে আমি জিজ্ঞাসা করতেছি দেবী আরে খুবই সুন্দর ভাবে বলতে সকল একটা আচ্ছা বলো তো দেবী আরে তোমার ছয়টি ভাইয়ের নামের কথা বললে আর তোমার ছয়টি ভাই বিবাহিত নাকি অবিবাহিত? আমার দাদারা সবাই সবাই বিবাহিত। আচ্ছা দেবী আর ওরা যে সকলে বিবাহিত হয়ে থাকে আচ্ছা তুমি কি বলতে পারবে আরে গৃহে রয়েছে তোমার ছয়টি ভাউস আচ্ছা বলো তো তাদের নাম কি? আমি বলতে পারবো না বণিক। আচ্ছা বলো দেবী আমার যে বৌদি ছয়টি আছে আমার বৌদির আমার মা ওরা আমার মায়ের মতো আমার বৌদিরা আমার ছোটকে লালন পালন করে বড় করেছে। আর আমি বলতে পারবো না তাদের নামের কথা। আমি বলতে পারবো বণিক। আমার বৌদির নামের কথা। আচ্ছা বলো দেবী ওরে বণিক, বলো দেবী, আমার বৌদিদের নাম বলার পরে দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। দেবী আমি তোমার হয়ে এবার দাদার কাছে অনুরোধ করবো দেবী আচ্ছা বলো শুনবে আমার বৌদিদের নামের কথা তাহলে শুরু বণিক। বিশ্বাস হয়েছে দাদা। আপনি কাকে বোঝাচ্ছে দাদা? আপনি দেখতে পাচ্ছেন না? আরে তার তো
হৃদয়টা একটা পাষাণ পাথর দিয়ে গড়া তৈরি। চুপ করে রইলে কেন দাদা? আরে বলতাই আর আমরা যখন ছাত্রী ভাই বাড়িতে আসি বাড়িতে আসি আমাদের তো কোনো বড় ছিল না রে। আমাদের তো কোনো বড় ছিল না। আমাদের বোন ছিল না, ঠিক আছে। তো আবার কি বলতাই নাম বলতে পারিনি, আসলে বোন হবে দাদা। দাদা আমার হঠাৎ করে একটা মনে কথা বললি। বলতাই এই, আরে কি এমন কথা তোমার ভিতরে লক্ষ্য হয়েছে? আমরা যখন বাড়িতে আসি বাড়িতে আসি আমাদের মাদের ছিল পঞ্চম মাসিক। ওগো দাদা দাদা কিন্তু ঠিক কথাই বলেছিলেন। আমার মনে পড়েছি, কিন্তু হ্যাঁ, আপনি মনে করে দেখুন। আমারও মনে হয়েছিল আরে ভাই বলতাই দাদা আমরা যখন 6-7টি ভাই বাড়িতে আসি হ্যাঁ আসি তখন কিন্তু আমার পঞ্চমাসী পঞ্চম মাসিক আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আরে বলতাই ওরে সাধু মতো আমরা কি আমরা তো বাড়িতে যাচ্ছি কতদিনের পরে ফিরি। তাই মা আরে পঞ্চমাসী গর্ভবতী আমরা পাখি গিয়ে একবার প্রণাম করি। আপনি তো বলেছিলেন দাদা। আর প্রণাম করতে গিয়ে কিন্তু আমি বলেছিলাম বাকি বলেছিলি মাগো ও মাগো কাচ্চা কালো দাদা বলো না কি বলেছিলি? আমরা তো 5টি ভাই দিয়ে আমি বাড়িতে যাচ্ছি আর তুমি তো পঞ্চমাসী গর্ভবতী। মাগো শোনি ওরে আমাদের অবর্তমানে যদি ওরে তোমার কোলে ওরে ছেলে সন্তান হয়ে থাকে আপনি তো বলেছিলি তাহলে তার নাম রাখবি ওরে দেশের অধিকারী। সাধু কি বলেছিল গর্ব করে? আমি তো কৌতূহল বশত মাকে বলেছিলাম, কি বলেছিলি? আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে কোটা সত্য সত্য তাহলে তার নাম রাখিবি ওরে বেহুলা সুন্দরী। দাদা কিন্তু আমাদের বর্তমানে আমরা তো বুঝতে পারছি না। আর আমাদের মা জননীর কুলে এরকম একটি ফুটে ফুটে বোন জন্ম নিয়েছে, একটি ভাই জন্ম নিয়েছে রে। হবে দাদা। এই তো দাদা সকলের পরিচয় দিলাম। সব শুরু হয়েছে। তোকে বলে সব এখন আমরা ওই গ্রামের ক্ষেত্রে এখনো গ্রামের পরিচয়টুকু দেওয়া হয়নি। চলো দাদা। আমরা কি বলবো? চলো বাবা। আপনাদের দিদি, এতক্ষণ সুন্দরভাবে তোমার সমস্ত পরিবারের নামের ব্যাখ্যাগুলো বলেছ, আর এখনো কিন্তু তোমার নামের কথা খালি বলনি। তাই আমি চিন্তা করে বলছি যদি শুধু একটিবার তোমার নামের ব্যাখ্যাখানের কথা বলতে তাহলে আমরা শান্তির আনন্দের সহিত আমরা তোমাদের ছেড়ে যাবো। এক এক করে সবার নাম কথা বলছি, আর বাকি রয়েছে আমার নাম বলবো। বলো, বলো, এবার আমাকে কথা বলো। আমার নাম বলার পরে আমাকে যেতে দিবে এখান থেকে। আমি তোমাকে কথা দিলাম, তোমার নামের কথা শুনে আবার জিজ্ঞাস করে কেটে দেবো। সত্যি বলতেছি, সত্যি বলছি। কার শুরু আমার নামে কথা? আমার নাম, ওরে আমার নাম কত বাকি পড়া কপালি মাঝে হুলা।
আমি যে বড় পাপি, মহাপাপি, তাই আমি আরে পুরা বুবই হতভাগী থেকে দেখাতে চাই না রে। আমি এক্ষণে ওই সাগরের জলে ঝাঁপ দিয়ে আমার এই পোড়া মুখখানা ওরে ডুবিয়ে দিচ্ছি। আবার দাদা এটা কখনো করবে না দাদা। আরে আপনি আসলে পিতৃ সমতুল্য দাদা। আরে আপনার যদি যেখানে যদি সংকট বোধ হয় আমি নিজে যাবো। ঠিক আছে রে ভাই, যাও যাও, তোরা ওই হতভাগী থেকে আমার মনে বলছে ওই হতভাগী কিন্তু আমাকে আর ক্ষমা করতে পারবি না রে। অপেক্ষা করুন দাদা। আরে খুবই সুন্দর ভাবে না, আপনি এমনি বলবেন। আচ্ছা বলো তো দেবী, তুমি কেউ কখনো তোমার এই ছয়টি দাদাকে চোখে দেখো নি? শুধু মায়ের মুখে শুনেছি আমার 6টি দাদা আছে, কখনো দেখিনি আমি তাদের। জানো বলি আমি কখনো দেখিনি আমার দাদা। আচ্ছা একটা কথা বলে রাখো, আরে যদি কোনোদিন তোমার ওই 6টি দাদা এসে ওরে তাদের মনে রোজা ওরে যদি কোনো ভুল করে বসে তাহলে কি পারবে তোমার এই 6টি দাদাকে ক্ষমা করতে? এই কথা কেন বলছো আমাকে মনিকর? জানো মনিকর, আমি আমার মায়ের মুখে শুনেছি আমার দাদারা খুব ভালো আমার দাদারা। আর যদি আমার দাদারা ভুল করে থাকে আমি ক্ষমা করে দেবো, যে আমি ক্ষমা করে দেবো আমার দাদারা। বেশ, আপনি বিশ্বাস রাখছেন তো 6টি দাদার উপরে, কিন্তু এখন ভালো করে বলতে পারলে হতভাগী। ওই তোমার এই 6টি দাদাদের কতটুকু খারাপ আজ তুমি নিজের চোখে দেখতে পারবে। আমার দাদারা কি কথা বলে? আচ্ছা দেবী, ওরে তুই একটা যে জানেন নামের কথা বললি না, সে দেখ পাশে দাঁড়িয়েছে দাদা সরকার, পাশে দাঁড়িয়েছে দাদা সরকার, আর আমি পাশে দাঁড়িয়েছে সাধু। আরে বধু শূন্য ছিলাম তার রাজনীতিজ্ঞানে বাঁচবে। ওই পবিত্র মুখে একটিবার আমাদেরকে দাদা বল, তোমরাই আমার দাদা। আমি বলি
পাপি ওরে সর্ব পাপে টুকরা পাপি বল বলেন লক্ষ্মী ভোটামান আরে ভক্তি হরা পাপ থেকে আমার কেমন করে মুক্ত হবে ওগো দাদা আজ যদি তোমাদের মনে কোনো পাপ সন্দেহ জেগে থাকে তাহলে একটি কাজ করো দাদা। বল কি কাজ করতে কি করবে জানো দাদা? বল পুষ্টি স্থানে দিও সরোবর আর নিমিনে দিও আলি আর ব্রাহ্মণকে দান করবে দাদা ওরে দুধ খাবার গাছ আর পড়ার ছেলে পড়ার মেখে দাও বিয়ে পড়ে আর তখন তোদের মুচুন হবে এই ভগ্নি হারা পাপ। ভগবান আমি তাই করতে আরে আমি ফিরে গিয়ে আরে তোর কথা মতো আরে উচ্চে দেবো সরোবর আরে দেখতে দেবো আমি ওরে ব্রাহ্মণকে দান করবো ওরে পুত্র খাওয়ার ওরে পরের কথা পরের দেখি ওরে দেবো বিবাহ পড়াইয়া ওরে লক্ষ্মী বোনাবা চল চললে আমার ফিরে ফিরে চল চল দেশে ফিরে না চল দাদা আমি দেশে ফিরে যাব না। যাবে না আমি যে আমার শ্বশুর শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছি আমার এই মৃত্যু স্বামীর কাজ আমি জীবিত করে নিয়ে যাবো। আমি দেশে ফিরে যাবো না। দেশে ফিরে যাবি না হতো পাখি লক্ষ্মী আমার আপনি কেন বলিস দেবী আরে হতো ভাগি আরে একটা কথা ভালো করে মনে রাখিস এই পৃথিবীতে যদি কারো বাবা মারা যায় ওই পরিবারে যদি কারো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে পুত্রকে বাবা বলে কিছুটা হলো বাবার শতপাত করা যায়। আরে জানিস এই পৃথিবীতে যদি কোনো ভাইয়ের বোন হারিয়ে যায় আর কখনো বোনের হতভাগী ওরে ভাই আর বোনের ওরে বসে শক্ত আরে চল আরে বেশি করে চল সত্যি বলেছে বসে ফিরে যাবে না কিন্তু আমরা যখন আরে বাইরের কাছে গিয়ে আরে তোর কথা বলবো ওরে পাঁচে আমাদেরকে বলবে যে কেন তোরা আজ এতদিন পরে তোদের বোনের দেখা পেয়ে দাদা ওরে ছেড়ে এসেছ ওরে পাঁচে কেঁদে কেঁদে মারা যাবে আমি তার উপায় করে দিচ্ছি দাদা। তোরা কি করবে জানো দাদা? বল এই যে দেখো দাদা আমার বিয়েতে আমি এই অঙ্গুরিখানা পেয়েছি দান আর এই আংটি দিবে দাদা আমার মায়ের বিদ্যমান। সত্যি বলেছেন হতভাগী দাদা সত্যি দেশে ফিরে যাবে না আমি দেশে ফিরে যাবো। তাহলে বল আমরা ওই অগ্নিখানা মাকে কখন দেবো রে হ্যাঁ দাদা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই আংটিখানা কোন সময় আমার মায়ের হাতে দিবে দাদা তাহলে শোনো দাদা। বল ওই কি আরে হে দাদা ওরে হতভাগী ওরে দাদা ওরে দাদা ও দাদা ওরে
বল কোন সময় আঙ্গুল ফেলে দেবো হতো? কোন সময় আমার মায়ের হাতে আংটি দিবে জানো দাদা? তাহলে শুনো দাদা। ওরে মায়ের হাতে ওরে মরবে মাও মোর ওই আগুনে কোন সময় দিবি জানো দাদা? তাহলে শুনো দাদা। ওরে যখন মাও মোর শুয়ে থাকিবে এই আংটি দিব দাদা মোর মায়ের হাতে ওরে কাঁদিবে মাও মোর বিছানায় গড় দিয়া দাদা এই আংটিটা না আমার মায়ের আবার বলি জনি আপনি আবার মায়ের হাতে রাখবি আপনি নিতে পারবেন না তুমি নিবে না দাদা
পারবো না নাকি দিতে পারবো না ওগো দাদা এই নাও দাদা আমার মায়ের শয়তানি গান চলছে দাদা আমাকে বিদায় দিন দাদা Oye, y cuando
ভক্ত